জ্ঞান এইগুলোর নিরিখে বিচার করব, এটাই আজকে আমাদের মূল উদ্দেশ্য। যেমন আমরা আগে শুনলাম যে আধ্যাত্মিক চেতনা, যাকে আমরা পৌরাণিক, পুরানো, আপডেট নয় এইটা বলে ফেলে দিয়েছি, সেটা যে কতখানি সমৃদ্ধ, সেটা যে বর্তমান যুক্তিযুক্ত বৈজ্ঞানিক বিষয়গুলিকেই সমর্থন করে এবং সেটার চর্চা কত দিন আগে থেকে, কত যুগ আগে থেকে আমাদের দেশে হয়ে আসছে, সেই আলোকটুকুই আজকে আমরা পাব। এই আলোকবর্তিকার প্রথম পর্যায়ে আমি এইটুকু বলার সুযোগ পেয়েছি, এজন্য আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই। আর আমিও চাই আমার জ্ঞানের দীনতা আজকের বরিষ্ঠ অধ্যাপক এবং বিজ্ঞানীদের দ্বারা পূর্ণ হয়ে উঠুক, এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। পরে আবার আমাকে বলতেই হবে। যদিও তার প্রথম সাবজেক্ট ছিল অঙ্ক, তারপর কিছু কারণে তিনি জীববিদ্যায় তাকে যেতে হয়, তার পারিবারিক কিছু কারণে, এবং প্রেসিডেন্সি কলেজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট। এবং পরবর্তীকালে যে আপনারা শুনলেন অধ্যাপনা গবেষণা থেকে, যে গবেষণাটা আমাদের অমৃতের পথে নিয়ে যায়, ভূমি থেকে ভূমার পথে নিয়ে যায়, মর্ত থেকে অমর্তের ভূমিতে নিয়ে যায়, তিনি শেষে সেই গবেষণায় নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। আমি যখন পদার্থবিদ্যার পাঠ শুরু করি তখন তার মুখে শুনেছিলাম মণিভূমিকে বিজ্ঞানী ঈশ্বরের সংকেত, কোয়ার্ক অ্যান্ড লেপটন আমার গুরু মহারাজের মুখে শোনা। আমি যে গবেষণা করব বা শিক্ষকতার দিকে যাব, অনেক ছোটবেলায় আমার বাবাকে উনি বলেছিলেন যে না, ও গবেষণা করবে। আমি শুধু আমার কথা বললাম, এরকম শত সহস্র জীবন ওনার সস্নেহ করকমলে গড়ে উঠেছে। কাজে তিনি এই প্রেম প্রবাহ প্রকাশনের কর্ণধার এখনো আছেন, আমরা নিমিত্ত মাত্র হয়ে কাজ করছি। খুব সাম্প্রতিক দুটি গ্রন্থের কথা বলবো। একটি পূজ্যপাদ গুরুদেব রচিত শিবাবতার আচার্য শঙ্কর, ব্যানারটা ডান দিকে আছে, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ এই ক্ষেত্রে একটি অভাগা জায়গা, যেখানে হিন্দু ধর্মের সব থেকে বলিষ্ঠ প্রচারক, শাস্ত্র ধর্মের সব থেকে বলিষ্ঠ প্রচারককে আমরা ভুলে গেছি, শুধু নয় আমরা চিনি। এই একটি মলাটের মধ্যে শিবাবতার আচার্য শঙ্করের জীবনে যতগুলি দিক আছে সবগুলি আমরা খুঁজে পাবো। আপনাদের কাছে আবেদন রইল, আপনারা গ্রন্থটি। আমরা অনুরোধ করব অধ্যাপক ডক্টর অরিন্দম ভট্টাচার্য মহাশয়, প্রাণীবিদ্যা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়, আপনি মঞ্চে চলে আসুন। অধ্যাপক ডক্টর অরিন্দম ভট্টাচার্য মহাশয় এসেছেন, আমরা মঞ্চে দেখে নিয়েছিলাম। এবার বরণ করে নেওয়া হবে ডক্টর অরিন্দম ভট্টাচার্য, প্রাণীবিদ্যা বিভাগ, কলকাতা বিশ্ববিদ্যালয়। সকল উপস্থিত মাননীয় অধ্যাপক, অতিথিবর্গ, আপনাদের সকলকে ধন্যবাদ। দয়া করে উপবেশন করুন। আমরা এই কালাংশের শুরুতে সভাপতির অনুমতি ক্রমে অধ্যাপক ডক্টর মানবেন্দ্র রায় মহাশয়কে তার যে বিষয় সেটা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি।
অঞ্জনা চক্র, এগুলো চক্র আছে। এবার এই যে চক্রগুলো, আপনি একটা বেসিক কনসেপ্ট একটা প্রশ্ন দিচ্ছি, আপনি স্বপ্ন দেখবেন কুণ্ডলিনী শক্তি সবসময় নিচের থেকে উপর দিকে জাগৃত হয়, ঠিক কি ভুল? ঠিক তো? তো আমাদের সবচেয়ে দেখুন নিচে যে কুণ্ডলিনী শক্তি সবচেয়ে আগে জাগৃত হয়, তার মানে এটা যদি আমি যদি নার্ভের প্লেক্সাস হিসাবে ধরি, তো আমরা সবচেয়ে আগে পটি ট্রেন হই ছোটবেলা থেকে বড় হতে। আগে ডাইপার বা আমরা নিজের থেকে পায়খানা করে ফেলি, যত যত বড় হয় আমরা কিন্তু নিজের পায়খানাকে কন্ট্রোল করতে পারি, কখন যাবো কোন সময় যাবো আমরা জানি, তাই তো আমরা ট্রেন করতে পারি। ওইটা কুণ্ডলিনী জাগৃতির একটা প্রক্রিয়া, বেসিক প্রক্রিয়া, যেটা আমরা নিয়ে মানে শরীর ন্যাচারালি এটাকে অ্যাকোয়ার করে। এরপরে আস্তে আস্তে যত আপনি উপরে যাবেন, ঠিক আছে, একদম উপর অব্দি, সেইখানে গিয়ে আপনাদের পিনিয়াল গ্ল্যান্ড, সেইটাকে কেউ কন্ট্রোল করতে পারে না। আপনি কি পারবেন? আপনি এখন ঘুমাতে পারবেন, আপনি বলি ঘুমিয়ে পড়ুন, পারবেন না। কিন্তু যে যার কুণ্ডলিনী জাগৃত, সে এই গ্ল্যান্ডটা পুরো কন্ট্রোল করতে পারবে। আমাদের কোনোদিনই শাস্ত্র ছিল নাকি বাইরের এক্সটার্নাল এনভায়রনমেন্টকে কন্ট্রোল করা, নিজের শরীরকে ঠিক করা, নিজেকে কন্ট্রোল করা। আমি ভালো থাকলে রাষ্ট্র ভালো থাকবে। আর তারপরে হয়ে যাচ্ছে আয়ুর্বেদের মধ্যে এইসব গবেষণা যেগুলো হয়েছিল, ঠিক। তো আমি আরেকটা জিনিস একটু গোত্র সিস্টেমের মধ্যে আমি বলে দিচ্ছি। গোত্র সিস্টেম দেখুন, এটা একটা বিশাল বড় জিনিস। আমার মনে হয় এটা প্রত্যেককে জানা উচিত, প্রত্যেককে তার পরের প্রজন্ম, পরিবারে, সামাজিকভাবে সবাইকে জানানো উচিত। কেন আমরা যেটা বলি, আমরা তো সবাই এখানে সবাই হিন্দু, তো আমরা সবাই হিন্দু। তো হিন্দুর অনেকগুলো কনসেপ্ট আছে, যার মাতৃভূমি, পিতৃভূমি আর পূর্ণভূমি ভারত, সে হচ্ছে হিন্দু। এটা তো ধার্মিক না, সাংস্কৃতিক নেচার। কিন্তু তা আধ্যাত্মিক হিন্দু কি হয়? আধ্যাত্মিক হিন্দু তাই যার গোত্র আছে। আপনি দেখুন কোনো যে যার গোত্র আছে তাকে আপনি হিন্দু বলবেন না, বলবেন কি? গোত্র সিস্টেম সবচেয়ে আগে ছিল, শুরু করা হয়েছিল আমাদের ঋষিমুনিরা কিছু না, সায়েন্টিস্ট, সব কনসেপ্ট আলাদা। কিন্তু ঋষি, মুনি, সাধু, সন্ন্যাসী, সন্ত, মহাত্মা, সব কনসেপ্ট আলাদা। আমরা কি করে বসে থাকি যে সন্ন্যাসী তাকে ঋষি মানি না, ঋষি বিবাহ করতো, সন্ন্যাসী বিবাহ করেন, এটা আলাদা কনসেপ্ট, প্রতিকূল আলোচনা বলবো। তো যে ঋষি মুনি যারা ছিল তখন সে সময় এই সুন্দর একটা আমাদের হিন্দু সমাজের একটা সিস্টেম তৈরি করেছিলেন, ঠিক আছে, একটা কিভাবে সমাজকে ভালো রাখা যায়। আমরা সবসময় কোনোদিন নিজের ভালো ভাবতাম না, আমরা কিন্তু সমাজকে কিভাবে ভালো রাখা যায়, পুরো রাষ্ট্রকে ভালো রাখা যায়। তো তো গোত্র সিস্টেমটা কি হচ্ছে দেখুন, গোত্র কি হয় আমাদের জানি আমরা সপ্ত ঋষি ছিল, আর ভরদ্বাজ 8 জন। তো এইভাবে লিনিয়েজ চলে আসছে আমাদের, আর সপ্ত ঋষি আর 7টা জেনারেশন। তো কি বলে নিজের গোত্রে বিয়ে করবে না, কেন বলে? জেনেটিক্স একটা কনসেপ্ট আছে, ইনব্রিডিং এর কনসেপ্ট। ইনব্রিডিং মানে এখন ভাবে প্রেম করছি ভাই, কারোর সাথে আমি বিয়ে করলাম, কি যায় আছে, ব্যাকডেটের গোত্র কোনো সাইন্টিফিক বেসিস নেই। আমি একটু 2018 গবেষণা বলে দিচ্ছি, কিছু ট্রাইবস নাইজেরিয়ার উপরে করা হয়েছিল, ওদের গোত্র তো মানে না, আফ্রিকার লোক। এবার তাদের মধ্যে সিকেল সেল অ্যানিমিয়ার ট্রেট পাওয়া গেছিল 4 থেকে 35% অবধি। কেন? তারা গোত্র মানতে চায় না, বিবাহ কোথায় হচ্ছে। আমরা যারা গোত্রকে মানি তাদের মধ্যে সেই সিকেল সেল অ্যানিমিয়ার ট্রেট লেস দ্যান 5% পাওয়া গেছে। কেন আমরা জেনেটিক্সের মধ্যে যে ইনব্রিডিং বা জিনস কি হয়, আমাদের 46 খানা জিন থাকে, সিম্পল কনসেপ্ট, 23 + X, আর পুরুষের মধ্যে 23 + Y। তো পুরুষের Y জিন থাকে। তো আমার হচ্ছে পিতৃপক্ষ মানে প্যাট্রিয়ার্কাল মেল পাস করে, মানে দেখো মহিলাদের সেক্স ক্রোমোসোম X আর X থাকে, আর পুরুষের X আর Y থাকে। তো পুরুষ হচ্ছে ডোনার, মহিলা হচ্ছে রিসেপ্টর। তো সেই জায়গায় যদি আমি ইনব্রিডিং ডিপ্রেশন মানে জেনেটিক রোগগুলো বা শরীর ঠিক রাখার, আমি কি বলছি, দুটো X আছে, এর পরে তাকে ঠিক করে দিতে পারে, একটা ডিফেক্ট আসলো, অন্যজন মিউটেশনকে আটকাতে পারে, ওই ক্ষমতা আছে। দুজনই খারাপ হতো আলাদা ব্যাপার, সাধারণ ভাষায় বোঝাচ্ছি। দুটো সেম ক্রোমোসোম, 1 নম্বর ক্রোমোসোমে দুটো পেয়ার আছে। তো 1 নম্বর ক্রোমোসোমে কিছু সমস্যা হলো, পাশের ক্রোমোসোম তাকে রিপেয়ার করতে পারবে, এই ক্ষমতাটা আছে মোটামুটি। ওভার জেনারেশন যদি আমি সেম মিক্স করতে থাকি না, তো ইনব্রিডিং ডিপ্রেশন হবে, সব ক্রোমোসোম ডেস্ট্রয় হয়ে যাবে, মিউটেশন হয়ে যাবে। তো কি হলো জিনিসটা? তো আমরা গোত্র সিস্টেমে কি করি, ধরুন আমাদের ঋষি শান্ডিল্য, আমি ব্যানার্জি, আমি শান্ডিল্য গোত্র। তো ঋষি শান্ডিল্য আস্তে আস্তে 7 জেনারেশন আগে থেকে 7 জেনারেশন পরে আমার যে জেনেটিক সমস্যা ছিল, রোগ ছিল বা কিছু চলে এসেছিল সিস্টেমের মধ্যে, 7 জেনারেশনের মধ্যে অটোমেটিক ক্লিনস আউট হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কীভাবে? ধরুন 7 জেনারেশনের পর একটা ম্যাজিক রেশিও পাওয়া যায় লেস দেন 1%। যখনই আমরা বলি কোনো রোগ হওয়ার চান্স আছে লেস দেন 1%, তার মানে সেটা সে হেলদি, সেটা হবে না। তো সেটা কি হচ্ছে, যদি 7টা জেনারেশন পার হয়ে যায়, তবে আমাদের হচ্ছে 0.76 বা 0.78% হচ্ছে সেই জেনেটিক রোগটা হবে। তো আমরা যদি গোত্র সিস্টেম, যেটা হচ্ছে জেনেটিক্সের উপরে আধারিত, হিউম্যান জিনোমের উপরে আধারিত, সেটা যদি আমরা ভালোভাবে ফলো করি, যে ভালো করে বুঝি আর সেটাকে করি, সমাজের মধ্যে অনেক রোগ, জেনেটিক্স রোগ কমে যাবে। সমাজের মধ্যে যে আমাদের যে হিন্দু সমাজে যে মিউটেশন যেগুলো হচ্ছে, যে প্রবলেমসগুলো শরীরের মধ্যে হয়, ওগুলো অনেকটা
মাতৃভাষায় এটা বোঝানো। তো এটা হচ্ছে গোত্র সিস্টেমের একটা মহিমা, যেটা আমাদের বুঝতে হবে। তো সেটা আমরা বুঝি না, সেটাকে আমরা র্যান্ডমলি করে দিই। থ্যালাসেমিয়া, আপনি দেখুন হিন্দু সমাজে আগে থ্যালাসেমিয়া ছিল না, লাস্ট পোস্ট ব্রিটিশ এরিয়াতে আমাদের থ্যালাসেমিয়া বেড়েছে, আমাদের সিস্টিক ফিব্রোসিস বেড়েছে। এই রোগগুলো আগের দিন শোনা যেত না, রক্ত দিতে হচ্ছে এর বাচ্চাদেরকে। এই রোগগুলো যেগুলো ছিল না সিস্টেমের মধ্যে বা খুব কম ছিল, সেইগুলো এই যে গোত্র সিস্টেমকে না বুঝে হয়েছে। গোত্রের পর আসে বর্ণ, বর্ণকে আমরা মানি ফেলেছি জাতি। ব্রিটিশ এরিয়াতে আগে আমাদের মধ্যে, আপনারা তো জানেন কি জানেন না, জাতি যেটা আছে না, আজকে একজন ব্রাহ্মণ, একজন শূদ্র, একজন এইভাবে এসটি এসসি হাবি জাবি এইসব জাতিগুলো, এই কনসেপ্টটা ইনস্টিটিউশনালাইজ ব্রিটিশ এসে করেছিল। আমরা তুলে মধ্যে অনেক চলতি ভাষায় বলে দিই কি মিডল এজে আমাদের কিছু ব্রাহ্মণরা করেছিল। আসল সত্য হচ্ছে ব্রিটিশ একটা ইনস্টিটিউশনালাইজ করেছিল, তার মানে লিগ্যাল সিস্টেমে ঢুকিয়ে দিয়েছিল। লিগ্যাল সিস্টেমে ঢোকানোর জন্য আজকে আপনারা যে বলছেন কেউ এসসি কেউ এই জন্য আজকে আমরা ওটা পরিণতি। যদি সে সময় ব্রিটিশ সিস্টেমে না ঢোকাতো, জাতির ডিভিশনটা ইনস্টিটিউশনালাইজ না করতো, ল না বানিয়ে দিত, তবে আজকে এটা হতো না। আবার আমরা হয়তো সেটা বর্ণ কি, আমি কি কাজ করছি, আমি ডাক্তার, তো আমি বললে ব্রাহ্মণ, সে একজন কাজ করতে মানে মিলিটারিতে কাজ করে, সে একজন ক্ষত্রিয় কায়স্থ। তো সেইভাবে জাতিটা মানে বর্ণটা ফিক্স হতো। তো আজকে আমরা সেটাকে পাল্টে পুরোপুরি, যেহেতু ব্রিটিশ এরা পর থেকে এটা করবেন যে ওরা এগুলো পুরোপুরি ইনফ্লুয়েন্স করেছিল। আর ম্যাকলে এমন একজন ভদ্রলোক ছিল যে সিস্টেমেটিক্যালি দেখবেন সব অনুবাদ, আমাদের সব শাস্ত্রের অনুবাদ ম্যাকলে করেছে, সব শাস্ত্রের অনুবাদ ম্যাকলে করে রেখেছে। কেন করেছে? সে বোঝার জন্য করেনি। আমরা যেটা মনে বলে কেউ বোঝার জন্য, বিদেশিরা বুঝছে বোঝার জন্য ওরা আসেনি, ওরা এটাকে সিস্টেমেটিক্যালি এর মধ্যে ঢুকবো, সমস্যা কি আছে আর কিভাবে হিন্দু সমাজকে ভাঙা যায়, সেই জন্য করেছিল। এই জন্য আমাদেরকে গোত্র সিস্টেমটা বোঝাটা খুব বেশি দরকার আর করা উচিত। ঠিক আছে, ধন্যবাদ। জয় ভারত। এবং এর পেছনেও কিন্তু অনেক সায়েন্টিফিক নলেজ আমাদের মানে যে এই কেমিক্যালসের যে ইন্ডিয়ান কালচারের সাথে যে একটা সুন্দরভাবে একটা লিঙ্ক আমরা করছি, সেটা কিন্তু আমরা আগে থেকেই জানি। এবং এখানে আরও অনেকের কথা বলা হয়েছে, মধুসূদন গুপ্ত, বিক্রম সারাভাই, যারা কোনোভাবে, হ্যাঁ ঠিক আছে, আমি বক্তব্যটা এবারে শেষই করব। এবং এই স্লাইডটা দিয়েই আমি শেষ করব। এই স্লাইডটাতে দেখুন, আমরা বিভিন্ন রকমের চরক সংহিতাতে আমাদের যেরকম কপারের, আমরা আগেকার দিনে, আমরা এখনও বোধহয় অনেকে বাড়িতে যেমন জল খাচ্ছে, যে তামার ঘটিতে জল খাচ্ছে, হ্যাঁ, তার মানে এটা কেন করছে? বা আমরা চান করার সময় আমরা লবণ দিয়ে চান করছি, আমরা বলছি যে নেগেটিভিটি দূর হবে। আসলে সেটার পেছনে কিন্তু একটা সায়েন্টিফিক কারণ আছে। বা কর্পূর, আমরা বাড়িতে অনেক সময় কর্পূর পোড়াচ্ছি, ক্যাম্পার, যে অ্যাকচুয়ালি এটার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে এগুলো আমি বলতে পারি যে এর পেছনে অন্য কোনো রকম নয়, এর পেছনে কোনো সায়েন্টিফিক মানে পিউরিফিকেশন, মানে এয়ার পিউরিফায়ার, অ্যাকচুয়ালি এগুলো এয়ার পিউরিফায়ার এরকম। বা ধরুন আমরা যে সিঁদুর ইউজ করছি তার মধ্যে মার্কিউরিক আয়োডাইড আছে, বা গান পাউডার, এই বিভিন্ন কেমিক্যালসের যে দীর্ঘদিন ধরে আসা মানে চলে আসা, এর গুরুত্ব বুঝতে হবে। এবং আমরা অযথা এনভায়রনমেন্টকে, নেচারকে হার্ম করব না, সেরকমভাবেই আমাদের বিক্রিয়া করতে হবে। আমি যদি আবার কোনোদিন সুযোগ পাই, একটা ডিটেলস আমি 1 ঘন্টা একটা জিনিসের উপরে বলতে চাই, যেটা এখন আজকে বলতে পারলাম না, সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। এটা নতুন উঠে আসা একটা জিনিস, গ্রিন সলভেন্ট কি, এর উপরে ডিটেলস আমি কিছু কাজ করেছি রিসেন্ট, তো তার উপরে বলার ইচ্ছা ছিল, আমি স্লাইডে দিইনি। তো এটুকুই আমার বলার। হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমি বক্তব্য রাখতে খুব কিংবা সিংহগোত্রীয় কোনো গাছ লাগানো, অর্থাৎ এই যে একাধিক স্তরে, এক একটা তলে এক একটা ফসলের কনসেপ্ট, তার মানে নারকেল, সুপারি, গোলমরিচ, তারপরে মৌসম্বি লেবু বা ডালিম বা অন্য কোনো ফল, এবং মেঝেতে কোনো গোখাদ্য বা সিংহগোত্রী, যে 5টা ফসল একটা জমিতে যে লাগানোর পরিকল্পনা, আমার মনে হয় তার প্রথম পরীক্ষা নিরীক্ষা হয়তো বাংলাতেই হয়েছিল। যদিও কিংবদন্তির খরা, তবুও আমাদের মনে হয় প্রায় 1500 বছর আগে থেকে এই ধরনের প্র্যাকটিস অন্তত বাংলাতে ছিল। এখনো আরো আলোচনা আমাদের করতে হবে। একটি কথা মানবেন্দ্রবাবু আমাকে দেখে বলেছিলেন, উনি সুন্দরবনে দীর্ঘদিন কাজ করেছেন। উনি বলছেন যে কল্যাণদা,
সুন্দরবনে যে নয়নজুলিগুলো রয়েছে, সেখানে যে পুকুর রয়েছে যেখানে আমরা ওয়াটার হারভেস্টিং করতে পারি, এই পুকুরের ধারে একটা বেড়া পুকুরের জলের উপরই প্রায় আনন্দ করে যদি আমরা চারপাশে দিতে পারি, তাহলে কি হবে, সেই পুকুরের পাড়ে যদি কোনো লতা কোনো সবজি লতিয়ে দিই, তার জন্য আলাদা কোনো ভূমিখণ্ডের প্রয়োজন হচ্ছে না। কিন্তু এই যে গাছের লতা সেই বেড়ার উপরে ছড়িয়ে যাচ্ছে, তাতে যেমন একটা অতিরিক্ত আমি সবজি পাচ্ছি, পাশাপাশি যেটি হচ্ছে সেই যে সংরক্ষিত জল, এই জলের ইভ্যাপোট্রান্সপিরেশন লস কমিয়ে দিচ্ছে। অর্থাৎ যে সঞ্চিত জল, মিষ্টি জল, সাধু জল সুন্দরবন অঞ্চলে যেটি খুব সমস্যা, সেখানে আরো 1.5 থেকে 2 মাস অতিরিক্ত জলের যদি যোগান দিতে পারে, তাহলে সুন্দরবন অঞ্চলের একটা খারিফ ফসলের সঙ্গে অতিরিক্ত আরেকটি ফসল পেতে পারে। তো আরো একটা উদাহরণ দিয়েছেন অধ্যাপক মানবেন্দ্র রায়, সেটি হচ্ছে পয়রা ক্রপ। ধানের ফসল কেটে নেওয়ার আগে 1 মাস আগে সেখানে যে ভেজা জমি আছে, কোনো রকম আলাদা কাল্টিভেশন না করে সেখানে উনি দেখালেন যে সর্ষের বীজ ছড়িয়ে দেওয়া হয়েছে, ছবি দেখিয়েছেন। ওখানে খেসারি বীজ ছড়িয়ে দিয়েছেন। এখন তো খেসারির উন্নত জাত আছে যেটি পক্ষাঘাতে আমাদের আক্রান্ত করে না। তার মানে ধানের ফসল যখন কাটবো তার 1 মাস আগে সেই বীজ ফেলে দেওয়া হয়েছে। এরকম প্রত্যেকটি জমিতে, ধানের জমিতে ফসল কাটার আগে এরকম সুযোগ আছে কিনা, নিবিড় চাষ, অর্থাৎ যে 2047-এ আমরা যদি ক্রপিং ইন্টেন্সিটি 150 থেকে 200 করতে পারি, যে মোদী সরকারের যে বিশেষ নীতি যে ডাবল ইনকাম করা, তাহলে আমার মনে হয় এটি সম্ভব হবে। উনার যে গবেষণার কাজ ফার্মিং সিস্টেম, সেখানে তার উদ্দেশ্য হচ্ছে 300% হয়তো আমি কিছুটা বোঝাতে পেরেছি, বাকিটা মানবেন্দ্র বাবুই বলবেন। এইটুকু বলে আমি আমার বিরাম